নমস্কার, আমি অমল সরকার দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজ আমাদের বিষয় মায়াজালে জোট। আজ সোমবার জাতীয় রাজনীতিতে একটি বড় খবর হচ্ছে, উত্তরপ্রদেশে বিএসপি নেত্রী অর্থাৎ বহুজন সমাজ পার্টির সুপ্রিমো মায়াবতী তিনি ঘোষণা করেছেন যে আসন্ন লোকসভা নির্বাচনে তার দল কোনো জোট অর্থাৎ এনডিএ, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ বা কংগ্রেসের উদ্যোগে তৈরি ইন্ডিয়া জোটের কোনোটিতেই তার দল থাকবে না। অর্থাৎ একলা চলো নীতি নিয়েছেন তিনি আগামী লোকসভা নির্বাচন সম্পর্কে। আজ সোমবার ছিল মায়াবতীর ৬৮তম জন্মদিন। এই জন্মদিনে তিনি একটি বড় রাজনৈতিক ঘোষণা করবেন, এটা মোটামুটি একটা চর্চার মধ্যেই ছিল। দুপুরবেলা তিনি সেই ঘোষণাটি করেছেন। তিনি না আছেন পদ্ম শিবিরের সঙ্গে, না আছেন ইন্ডিয়া জোটের সঙ্গে। এখন বিষয় হচ্ছে যে মায়াবতীর এই সিদ্ধান্তে কার লাভ কার ক্ষতি। আমরা সবাই জানি যে উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি আসন, লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে বৃহত্তম রাজ্য উত্তরপ্রদেশ, সেখানে ৮০টি সিট আছে। এই ৮০টি আসনের মধ্যে যারা সবচেয়ে বেশি থাবা বসাতে পারবে তাদের অন্তত দিল্লি বিজয় অনেকটা সহজ হয়ে যায়। এটাই হচ্ছে অতীতের ভারতের যাবতীয় লোকসভা নির্বাচনের যে নির্যাস বা ফলাফল, তার থেকে এইটা উঠে আসে যে উত্তরপ্রদেশ অর্থাৎ হিন্দি বলয়ের গর্ভগৃহ, উত্তরপ্রদেশের যারা ভালো ফল করবে তাদের জন্যই দিল্লির কুর্সি দখল সহজতর হবে। উত্তরপ্রদেশে ২০১৯-এ বিজেপি এই ৮০টি আসনের মধ্যে তারা ৬২টি আসন পেয়েছিল, তাদের টোটাল ৯টি আসন কমে গিয়েছিল। অন্যদিকে মায়াবতী এবং সমাজবাদী পার্টি অর্থাৎ অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি এবং মায়াবতীর বিএসপি তারা জোট করে লড়াই করে ১৫টি আসন দখল করেছিল। এর মধ্যে মায়াবতীর দল বিএসপি পেয়েছিল ১০টি এবং সমাজবাদী পার্টি পেয়েছিল ৫টি। এই যে ১৫টি আসন, এর মধ্যে দেখা যাচ্ছে যে ৭টি আসন তারা বিজেপির কাছ থেকে দখল নিয়েছিল। অর্থাৎ বিজেপি ২০১৪-তে যে আসনগুলি পেয়েছিল তার থেকে অন্তত ৯টি আসন তারা কম পায় ২০১৯-এ। অন্যদিকে কংগ্রেসের ঝুলিতে ছিল মাত্র একটি আসন, রায়বেরেলি থেকে জিতেছিলেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধী। এখন এবারে যে নির্বাচনের দিকে যেভাবে এগোচ্ছে সমীকরণ, তাতে ইন্ডিয়া জোটের কাছে আজকের এই মায়াবতীর সিদ্ধান্ত কি বড় ধাক্কা হলো নাকি এটা বিজেপির জন্য বড় ধাক্কা হলো, আমরা সেই আলোচনাটা করে নিতে পারি। তার কারণ মায়াবতীর দল এমনিতে তাদের এখন অনেকটা শক্তি খুইয়ে ফেলেছে, তার সংগঠনও সেইভাবে নেই। তিনি উত্তরপ্রদেশের ৩বারের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং একটানা ৫ বছর সরকার চালানোর অভিজ্ঞতাও তার আছে, কিন্তু নানা কারণে তার দল এখন আর সেইভাবে ততটা শক্তিশালী নয়। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই জাতপাতের রাজনীতি বা জাতের রাজনীতি করা দলগুলি, তাদের সমীকরণ আর এই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নয় এমন দলগুলির সমীকরণের মধ্যে কিন্তু একটা আসমান জমিন ফারাক। এই ফারাকটার কারণেই আজকেও উত্তরপ্রদেশের রাজনীতিতে মায়াবতী যথেষ্ট প্রাসঙ্গিক। যদিও উত্তরপ্রদেশ বিধানসভায় এখন তার বিধায়ক সংখ্যা মাত্র ১ এবং তার দলের ভোটের পরিমাণ হচ্ছে ৬% কম, কিন্তু তারপরেও মায়াবতীর কিন্তু রাজনীতিতে প্রাসঙ্গিকতা হারিয়ে যায়নি। এবার তিনি যে সিদ্ধান্তটি নিলেন সেইটাকে যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখতে পাবো যে বিএসপি অর্থাৎ মায়াবতীর দল, অখিলেশের দল এসপি এবং কংগ্রেস এবং আরেকটি হচ্ছে রাষ্ট্রীয় লোকদল, এই ৪টি দল যদি একত্রিত হয়ে নির্বাচনের লড়াইয়ে নামতো তাহলে ২০১৯-এর ফলাফল বা ২০২২-এ উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের ফলাফলকে যদি আমরা সংযুক্ত করি তাহলে দেখা যাচ্ছে যে তাদের দখলে আসছে প্রায় 49% ভোট। সেখানে বিজেপির হাতে আছে, যদি আমরা ২০১৯ এবং ২০২২-এর বিধানসভা ভোটের প্রাপ্ত ভোটকে যোগ করে দেখি তাহলে বিজেপির হাতে আছে ৪৫% ভোট। অর্থাৎ বিরোধী জোটের থেকে বিজেপির প্রাপ্ত বা বিজেপির হাতে থাকা ভোটের পরিমাণ হচ্ছে মাত্র ৩% বেশি। কিন্তু সোমবার মায়াবতী যখন ঘোষণা করলেন যে তিনি এই জোটে থাকবেন না এবং এখনো পর্যন্ত ইন্ডিয়া জোটের যে জায়গায় দাঁড়িয়ে আছে তাতে পুরনো হিসেব থেকে বোঝা যাচ্ছে যে
এই যে জোট যদি শেষ পর্যন্ত কংগ্রেস, সমাজবাদী পার্টি এবং রাষ্ট্রীয় লোকদলের একটা সমঝোতা হয়, তাহলে তাদের হাতে থাকবে হচ্ছে 26% ভোট, অর্থাৎ বিজেপি অনেকটা এগিয়ে থাকবে। তার মানে যেটা বোঝা যাচ্ছে যে সোমবার মায়াবতী যে সিদ্ধান্ত ঘোষণা করেছেন, সেই সিদ্ধান্তের ফলে 2024 লোকসভা ভোটে বিজেপি উত্তরপ্রদেশে অনেকটা নিশ্চিন্তে থাকলো, অন্তত আজকের সিদ্ধান্তকে কেন্দ্র করে। আগামী দিনে নির্বাচনী প্রচারে কি হবে না হবে সেগুলি পরের কথা, কিন্তু এই মুহূর্তে মায়াবতী বলেছেন আমি কারো সঙ্গে নেই, আমি কারো সঙ্গে থাকবো কি থাকবো না সেটা ভোটের পর বিবেচনা করব। নির্বাচনে তিনি খুব বিরাট কোনো আসন পাবেন এমন প্রত্যাশা করার সত্যি অমূলক হবে, বিএসপি নেত্রী নিজেও সেটা জানেন। কিন্তু তিনি কেন তাহলে এই নির্বাচনে জোটের সঙ্গে গেলেন না? এখানে 2-3টি প্রশ্ন আছে। এক তো হচ্ছে 2019-এ আমি যে কথা বলছিলাম যে সমাজবাদী পার্টি এবং বিএসপি তারা একত্রে লড়াই করেছিল। 2017-র যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে কংগ্রেস এবং বিএসপি অর্থাৎ মায়াবতীর দল একত্রে নির্বাচনে লড়াই করেছিল। 2019-এর লোকসভা ভোটের পর কিন্তু সমাজবাদী পার্টি এবং বহুজন সমাজবাদী পার্টির মধ্যে একটা বিরাট দূরত্ব তৈরি হয়। অখিলেশ যাদব অভিযোগ করেন যে তার দলের সমর্থকেরা বিএসপির প্রার্থীদের ভোট দিয়েছেন, তাই তারা 10টি আসন পেয়েছেন, কিন্তু বিএসপির সমর্থকেরা তারা সমাজবাদী পার্টির প্রার্থীদের ভোট দেননি, এবং সেখান থেকেই দুই দলের যে নির্বাচনী বোঝাপড়াটি তৈরি হয়েছিল তার ভাঙন ধরে। একইভাবে কংগ্রেসের বিরুদ্ধে মায়াবতীর অভিযোগ, মায়াবতীর বিরুদ্ধে কংগ্রেসের অভিযোগ, এই অভিযোগের ফলে 2017-তে দু দলের মধ্যে যে বোঝাপড়া হয়েছিল তার পুনরাবৃত্তি 2022-এ এসে আর হয়নি। কিন্তু এবছর ইন্ডিয়া জোটে মায়াবতীকে না ডাকা হলেও উত্তরপ্রদেশের কংগ্রেসের বহু নেতা এবং তাদের অন্যতম হচ্ছেন উত্তরপ্রদেশের প্রদেশ কংগ্রেসের সভাপতি অজয় রায়, তিনি চেয়েছিলেন যে মায়াবতীকে ইন্ডিয়া জোটে নিয়ে আসার চেষ্টা করা। এমনকি মায়াবতীর দলেরও বেশ কিছু সাংসদ এবং নেতা নেত্রী তারাও চাইছিলেন যে ইন্ডিয়া জোটে তারা সামিল হন, এবং যাতে করে উত্তরপ্রদেশে তারা পায়ের তলায় আরও কিছুটা মাটি জোগাড় করতে পারে, যে ভোট ব্যাংক তাদের হারিয়ে গিয়েছে সেই ভোট ব্যাংকে তারা খানিকটা ফিরিয়ে আনতে পারে। কিন্তু প্রশ্ন হলো যে স্বয়ং মায়াবতী কেন এই সিদ্ধান্তে সায় দিলেন না, তিনি কেন বিরোধীদের ইন্ডিয়া জোটে যোগ দিলেন না? এর মুখ্যত 2টি কারণ। একটি কারণ, যে কারণে 2022-এ মায়াবতী একলা লড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, সেটি হচ্ছে যেটা রাজনৈতিক মহলে আলোচনা, যেটা বিরোধীদের অভিযোগ যে মায়াবতীর বিরুদ্ধে দুর্নীতির অনেকগুলি বড় বড় অভিযোগের তদন্ত মাঝপথে আছে। সিবিআই, ইডি, আয়কর ইত্যাদি একাধিক এজেন্সির তদন্ত এখন বন্ধ আছে। আমরা জানি রাজ্যে রাজ্যে বহু রাজ্যেই বিজেপি শাসিত আমলে নরেন্দ্র মোদীর সময়তে ইডি, সিবিআই, আয়করের তদন্তটা নির্ভর করছে বিজেপির সঙ্গে সেই নেতা নেত্রীর সম্পর্ক কেমন তার উপরে, যে কারণে নারদ মামলায় নাম থাকা সত্ত্বেও শুভেন্দু অধিকারীকে কখনো ইডি সিবিআই ছুঁয়ে দেখে না। একই কারণে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকে ছুঁয়ে দেখে না, তার বিরুদ্ধেও কিন্তু চিটফান্ড কেলেঙ্কারিতে অভিযোগ তার নাম আছে। একই কারণে অন্ধ্রপ্রদেশের জগনমোহন রেড্ডি, তার বিরুদ্ধেও বিপুল দুর্নীতির অভিযোগ আছে, কিন্তু সিবিআই এখন আর তাকে নিয়ে কোনো টানা হ্যাচড়া করে না। তার কারণ তিনি নরেন্দ্র মোদী সরকারের পরম বন্ধু, লোকসভায় বিজেপি সরকারের আনা যাবতীয় বিলে তিনি সমর্থন করেন। ফলে বিজেপির এই যে দুর্নীতি বিরোধী বা ভ্রষ্টাচার বিরোধী যে অভিযান নরেন্দ্র মোদী খুব বড় মুখ করে বলেন, সেটা কিন্তু আসলে আমার লোক আর তোমার লোক এই বিষয়ের ওপরে নির্ভর করে। নরেন্দ্র মোদীর লোক বা বিজেপির লোক হলে পরে 7 খুন মাপ, এটা আমরা রাজনীতিতে দেখেই আসছি। মায়াবতীকে বিজেপি অনেক দিন ধরেই ডিস্টার্ব করছে না, ফলে মায়াবতীও বা তার দলও বিজেপিকে ডিস্টার্ব করছে না। এইটা হচ্ছে বোঝাপড়া। এই বোঝাপড়াটা আসলে অভিযোগ, এবং অভিযোগের অনেক কিছুই কিন্তু সবসময় ভিত্তিহীন হয় না। আমরা সবাই জানি যে কাঁপুনি দিয়ে জ্বর এলে অন্তত ধরে নেওয়া যায়, ব্লাড টেস্ট করার আগেও ধরে নেওয়া যায় যে ম্যালেরিয়া বা ডেঙ্গু হয়েছে। তেমনি দুর্নীতির ক্ষেত্রেও বা ভ্রষ্টাচারের ক্ষেত্রেও এই উপসর্গগুলি থেকে এবং আরও নানাবিধ উপসর্গ থেকে, নানাবিধ বিষয় থেকে অনুমান করা যায় দুর্নীতিটা কতটা গভীরে প্রথিত। মায়াবতীর বিরুদ্ধে এই যে দুর্নীতির তদন্তের কথা বলছি, এটা ইউপিএ জমানাতেই শুরু হয়েছিল, কিন্তু
এনডিএ জমানাতে এসে সেটা খুব স্লথ গতিতে এগোচ্ছে, এখন তো প্রায় বন্ধই হয়ে গেছে বলা চলে। কিন্তু আরও একটি কারণে মায়াবতী ইন্ডিয়া জোটে গেলেন না, তার মুখ্যত কারণ হচ্ছে কংগ্রেসকে নিয়ে। অর্থাৎ যদি জোটে তিনি যান তাহলে তার হাতে যেটুকু দলিত ভোট পড়ে আছে তার অনেকটা কংগ্রেসের দিকে চলে যেতে পারে, এই আশঙ্কা দলিত নেত্রীর আছে। কারণ তার যে ভোট ব্যাংক অর্থাৎ দলিতদের ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকের একটা বড় অংশ বিজেপি নিয়ে নিয়েছে। কিন্তু তিনি অসহায়, কখনো তিনি বিজেপির দিকে দলিত ভোট ব্যাংক চলে যাওয়া আটকানোর জন্য কোনো রাজনৈতিক পদক্ষেপ এখনো পর্যন্ত করেননি। কিন্তু তিনি মনে করছেন যেটুকু আছে সেটুকু আমার থাক, কারণ জোটে গেলে পরে এই ভোটটাও কংগ্রেসের দিকে শিফট হয়ে যেতে পারে, খানিকটা চলে যেতে পারে সমাজবাদী পার্টির দিকেও। তাই মায়াবতী এমন একটা সিদ্ধান্ত নিলেন যে বিজেপির সঙ্গেও যাচ্ছি না, আমি কংগ্রেসের সঙ্গেও যাচ্ছি না। আসলে কিন্তু তিনি বিজেপির রাস্তা প্রশস্ত করে দিলেন এবং ইন্ডিয়া জোটের জন্যে, ইন্ডিয়া জোট গঠিত হওয়ার পর এই সোমবার অর্থাৎ আজ 15ই জানুয়ারি 2024 সবচেয়ে বড় ধাক্কাটি কিন্তু এলো সেই উত্তরপ্রদেশ থেকে, যেখানে ইন্ডিয়া জোট ঐক্যবদ্ধভাবে লড়াই করতে পারবে কিনা সেটা এখন একটা বিরাট প্রশ্ন চিহ্নের মুখে পড়েছে। সবচেয়ে বড় দল সমাজবাদী পার্টি, অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি, তারা জেদ ধরেছে যে 80টি আসনের মধ্যে তারা একাই 65টি আসনে লড়াই করবে, বাকি 15টি আসন তারা সমঝোতা করবে রাষ্ট্রীয় লোকদল এবং কংগ্রেসের সঙ্গে। ফলে শেষ পর্যন্ত লড়াইটা কেমন হবে এইটা একটা বড় প্রশ্নচিহ্ন। কিন্তু মায়াবতী যার দল এখন একটা ক্ষয়িষ্ণু শক্তি, তিনি আজকে যে সিদ্ধান্ত করলেন তাতে কিন্তু মোদির দিল্লি বিজয়, তৃতীয়বারের জন্য দিল্লি বিজয়ের পথ অনেকটা প্রশস্ত হলো বলেই এখনো পর্যন্ত মনে করার যথেষ্ট কারণ আছে। অর্থাৎ জোট রাজনীতিতে একটি কথা আমাদের সবারই মনে রাখা দরকার যে 1 আর 1 যোগ করলে 2 হয়, কিন্তু জোট রাজনীতিতে 1 আর 1 11 হয়। এই 11 হওয়ার সম্ভাবনাটা ভেস্তে দিলেন দলিত নেত্রী মায়াবতী। ফলে মায়াবতীর মায়াজালে আসলে লাভ মোদির। নমস্কার, সকলে ভালো থাকবেন।